ফ্রি হিটে এবারে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য নিয়ে আমরা কথা বলবো। প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি মোহাম্মদ ফারুক আহমেদ, তিনি বলছেন চেন্নাইতে দেখেছিলাম বড় রান পাচ্ছে না আমাদের ব্যাটাররা, ভারতের 3টি শতকের বিপরীতে আমাদের একটিও নেই, ঘাটতি কোথায়? 3টে শতকের মধ্যে 2টাই তো সেকেন্ড ইনিংসে, শুভমান গিল এবং ঋষভ পান্তের, এবং 2টাই কোনো ধরনের চাপ ছাড়া ক্রিকেট খেলে। এবং চেন্নাইতে যে ধরনের উইকেট খুব বেশি সেঞ্চুরি হওয়ার কথা না। বাংলাদেশ ফার্স্ট ইনিংসে ফেল করেছে, 149 রানে তারা অল আউট হয়েছে। ভারত 144 রানে 6 উইকেট যাওয়ার পরও আশফিন জাদেজার ওই ম্যারাথন পার্টনারশিপ 199 রানের পার্টনারশিপ একটা ভালো অবস্থানে পৌঁছে গিয়েছিল। তারপরও বাংলাদেশ সেকেন্ড ডেতে ফার্স্ট সেশনে কিন্তু কামব্যাক করেছিল। তো ওই মাঠে আসলে খুব বেশি সেঞ্চুরি হওয়ার কথা না। সেকেন্ড ইনিংসে গিল এবং পান্ত, যেহেতু ভারতের কাছে 200-র উপর রানের একটা লিড ছিল, ভারত শুরুতেই 3টা উইকেট হারিয়ে ফেলেছিল। কিছুটা চাপে ছিল কি? আসলে ছিল না, কারণ তারা তখনই জানতো যে লিডটা 300 পেরিয়ে গেছে। তখন কিন্তু আসলে ফ্রি ফ্লোয়িং ক্রিকেটটা তারা খেলেছে, উইকেট হারানোর ভয় তাদের মধ্যে ছিল না। ওই জিনিসটা আসলে কাজ করেছে। পরের কমেন্ট, যদি পরের কমেন্টে চলে যাই, মোহাম্মদ আরিফুল ইসলাম মুন্না, তিনি বলছেন এশিয়ান কন্ডিশনে কিউইদের এমন অবস্থার কারণ কি? নাহিদ রানা ও তাসকিন দুজনকে একসাথে না খেলানোর কারণ কি? ভারতে এত মাঠ থাকতে কানপুরে কেন দ্বিতীয় টেস্টের ভেন্যু ফেললো, যেখানে কোনো কিছুই এতটা সুবিধার না? এই ম্যাচ ড্র হলে পয়েন্ট টেবিলে বাংলাদেশ এগোবে কিনা তিনি জানতে চাচ্ছেন। কানপুরের উইকেটটা ঐতিহ্যগতভাবে কিন্তু তেমন ফেলনা কোনো স্টেডিয়াম নয়। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। 23টা টেস্ট ম্যাচ এর আগে হয়েছে, 24 নম্বর টেস্ট ম্যাচ চলছে। এবং হ্যাঁ, বেশ কিছু সুবিধার অপ্রতুলতার কথা আমরা আমাদের যারা কলিগ যারা গিয়েছেন সেখানে তাদের কাছ থেকে শুনেছি। কিন্তু সব কিছু মিলে কানপুরের ম্যাচ হওয়াটা দোষের নিশ্চয়ই নয়। না না না, কানপুরে ড্রেনেজ সিস্টেম খুব একটা উন্নত না, আবার একেবারে যাতা সেটাও না। হ্যাঁ, একটা সমস্যা আছে যে আমরা যেটা দেখেছি যে প্রেস বক্সটা মানে এয়ার কন্ডিশন করা না, ওপেন প্রেস বক্স, সেটাও বিভিন্ন জায়গায় হয়, সারজাতে হয়। তবে গরমটা অনেক বড় একটা ফ্যাক্টর। এবং বলা হচ্ছে যে যেহেতু 79 বছরের পুরনো একটা স্টেডিয়াম, সেটার যে মান আসলে রক্ষণাবেক্ষণ করা দরকার, অনেকদিন খেলা না হয় সেটা আসলে করা হয়নি। তারপরও প্রশ্ন হচ্ছে 2021 সালে এখানে নিউজিল্যান্ড খেলেছে, 2016 সালে এখানে নিউজিল্যান্ড খেলেছে, টেস্ট ম্যাচ খেলেছে। তো 3 বছর আগেও কিন্তু হয়েছে। এবং একটা সময় কানপুরে 5 ম্যাচের সিরিজ থাকলে বা 3 ম্যাচের সিরিজ থাকলে একটা ম্যাচ হতোই। কানপুর একটা ঐতিহাসিক ভেন্যু, রিসেন্টলি লাখনৌতে বা কানপুরের পাশেই একানা স্টেডিয়াম হয়ে যাওয়াতে কানপুরে ম্যাচের সংখ্যা আসলে কমে এসেছে। তবে কানপুরকে আপনি টেস্ট ভেন্যু হিসেবে বা ভেন্যু হিসেবে খুব বেশি ছোট করে দেখতে পারেন না। আসলে কানপুরের ভেন্যুটার একটা বড় সমস্যা হচ্ছে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং উত্তরপ্রদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন, তাদের মধ্যে একটা বিরোধের তৈরি হয়েছে, যেটা আমাদের দেশেও এনএসসির সঙ্গে অন্যান্য বোর্ডগুলোর মাঝে মাঝে দেখা যায়, যে জায়গাতে এই স্টেডিয়ামটা কিছুটা অবহেলার শিকার। পরের প্রশ্ন যদি চলে যাই, মোহাম্মদ জুলকানাইন জিম, তিনি বলছেন সানা জয়সূরিয়া কি দলটাকে চেঞ্জ করে দিল? নিউজিল্যান্ডের প্লেয়ারদের এমন বাজে অবস্থা এর আগে কোনোদিন দেখিনি, এর কারণটা কি হতে পারে? এগুলো নিয়ে বলার আগে একটু আগের প্রশ্নে চলে যেতে, সেখানে নাহিদ রানা এবং তাসকিনের কথা বলা হয়েছে, দুজনকে কিন্তু আসলে বিশ্রাম দেওয়া হয়েছে, কারণ ব্যাক টু ব্যাক ম্যাচ খেলার ধকল যাতে তাদেরকে নিতে না হয়। নাহিদ রানা মাত্র 4টা টেস্ট খেলেছেন, একেবারে ইয়াং ফাস্ট বোলার, তার ইনজুরি এই অল্প দিনের ক্যারিয়ারেও কিন্তু তাকে অনেকখানি ভুগিয়েছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে। আর তাসকিন তার 7-8 বছরের ক্যারিয়ারে 14 বা 15টা টেস্ট খেলেছেন। তাসকিনের ইনজুরি রেকর্ডও আমরা সবাই জানি, এবং 2টা টেস্টের মাঝখানে যেহেতু মাত্র 2 দিনের ব্রেক ছিল, সে কারণে আসলে ঝুঁকি নেয়নি এবং দুজনকেই বিশ্রাম দিয়েছে। এবং স্ট্র্যাটেজিও একটা বড় কারণ, যেহেতু আপনি 3জন স্পিনার খেলাচ্ছেন এবং 2জন পেসার খেলাচ্ছেন, তাসকিন নাহিদ রানা কেউই আসলে লম্বা স্পেলে বল করতে পারবেন না, 7 ওভার 8 ওভার বা 10 ওভার দরকার হলে করতে পারবেন না। তাদের দুজনকেই কিন্তু আমরা পাকিস্তানেও দেখেছি বা ভারতেও দেখেছি 4-5 ওভারের স্পেল করায়। যেহেতু 2জন ফাস্ট বোলার খেলানো হচ্ছে, সেখানে হাসান মাহমুদের সাথে খালেদকে প্রেফার করা হচ্ছে, কারণ তিনি লম্বা স্পেলে বল করতে পারেন। পরে যে কমেন্ট সেটা আমরা দেখবো, মোহাম্মদ শাহাদাত হোসেন মিলন, তিনি বলছেন ইংল্যান্ড তাদের প্রথম সারির কয়েকজন প্লেয়ারকে মিস করায়, সেই সিরিজে আমি ভেবেছিলাম তারা 5-0-তে হারবে, কিন্তু না, তারা খুব ভালোভাবে কামব্যাক করেছে। এই নিয়ে কিছু বলেন। প্রথম সারির বেশ কিছু ক্রিকেটারের কথা তিনি বলছেন যারা আসলে এই সিরিজটাতে অ্যাবসেন্ট সঙ্গত কারণেই 5-0-তে হেরে যাবেন ভেবেছিলেন। এটা একটু অবাক করার মতো, কারণ ইংল্যান্ডের মাটিতে কখনোই এতটা ফেলনা দল না যে অস্ট্রেলিয়ার কাছে 5-0 ব্যবধানে হারবে। খুব খারাপ করলো, একটা ম্যাচ তাদের জিতার কথা, 2টা ম্যাচ তারা জিতেছে। টি20তে আমরা দেখেছি যে সিরিজটা সমতায় শেষ হয়েছে, এবং ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে 18টা বিশ্বমানের দল আছে। তো তাদের মূল খেলোয়াড়দের 3-4 জনকে যদি ইনজুরি কারণে না খেলানো হয় বা বিশ্রাম দেওয়া হয়,
সেই গ্যাপ পূরণ করার মতো যথেষ্ট শক্তিমত্তা তাদের পাইপলাইনে আছে বলেই তারা কিন্তু খুব বেশি স্ট্রাগল আসলে করে না। নিঃসন্দেহে। নেক্সট কমেন্ট, এমডি নূর আলম, তিনি বলছেন সাকিব আল হাসানকে আগাম জামিন দিয়ে মিরপুরে ভালোভাবে টেস্টে বিদায় দেওয়া উচিত বিসিবির। এটা আসলে আমাদের আগাম জামিন দিতে হলে তো আগে অ্যারেস্ট করতে হবে, সেটাই তো আসলে নিশ্চিত না। ও দেশে আসতে হবে, এরপরে অ্যারেস্ট হতে হবে, এরপরে জামিন। অ্যারেস্ট কি হবে কিনা সেটাই তো আসলে নিশ্চিত না। তবে এই বিষয়টা একটা শুরু হওয়া উচিত, ক্লিয়ার কাট আসলে দর্শকদেরও জানা উচিত যে হ্যাঁ সাকিব আসতে পারবেন বা পারবেন না, খেলতে পারবেন বা পারবেন না, এটাই কি সাকিবের শেষ টেস্ট ম্যাচ কিনা। তাহলে মানুষের আগ্রহটা অন্য জায়গায় থাকবে, বা সাকিবকে শেষবারের মতো বিদায়টা টিভির সামনে বসে হলেও দর্শকরা দিতে চাইবে, শেষ ইনিংসটা দেখতে চাইবে ব্যাটসম্যান হিসেবে বা বোলার হিসেবে। তো আমার কাছে মনে হয় যদি সাকিব দেশের মাটিতে ফিরতে না পারেন, সেক্ষেত্রে এখনই এই ধরনের কোনো নির্দেশনা অন্তত যদি বোর্ডের তরফ থেকে বা সরকারের তরফ থেকে আসে, সাধারণ মানুষের জন্য বা ফ্যানদের জন্য সেটা একটা বড় সংবাদ হতে পারে। আমরা এর আগে একটা কমেন্ট মিস করেছিলাম যে জিম বলছিলেন যে সানা জয়সূরিয়া কি দলটাকে চেঞ্জ করে দিল নিউজিল্যান্ডের প্লেয়ারদের বাজে অবস্থায়, এর আগে কোনোদিন দেখিনি, এর কারণটা কি হতে পারে? সানা জয়সূরিয়া নিঃসন্দেহে একটা বড় রোল প্লে করছেন। অ্যাজ এ প্লেয়ার তিনি তো তার রোল প্লে করেছেন, অ্যাজ এ পার্লামেন্টেরিয়ান তিনি পলিটিক্সের সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন। সেখান থেকে ফিরে এসে স্পোর্টসে খাপ খাইয়ে নেওয়া এটা কিন্তু এত সোজা নয়। সেই ট্রানজিশনটা তিনি খুব ভালোভাবে সামলেছেন। শ্রীলঙ্কা অ্যাজ এ টিম ইমার্জ করছে, তাদের একটা ট্রানজিশনাল ফেজ গিয়েছে সাঙ্গাকারা জয়বর্ধনে তাদের রিটায়ারমেন্টের পরে। এখন এসে আবার সেরকম স্ট্রং টিমই কিন্তু মনে হচ্ছে, সব ইউনিট মিলে। আপনি দেখুন কোয়ালিটি পেসার্স আছে তাদের টিমে, স্পিনার প্রভাত জয়সূরিয়ার আন্ডারে সবাই, বাকিরা সবাই ভালো খেলছেন। ব্যাটিং ইউনিটটা কতখানি স্ট্রং সেটা আমরা টের পাচ্ছি। কামিন্দু মেন্ডিস ব্রাডম্যান হয়ে উঠছেন দিন দিন। সো নিঃসন্দেহে সানা জয়সূরিয়া একটা আশীর্বাদ বই আনাচ্ছেন। এবং তিনি যে অ্যাটাকিং মাইন্ডসেট আপে ক্রিকেটটা খেলতেন, আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে ওই মাইন্ডসেট আপটা তিনি আসলে এই ক্রিকেটারদের মধ্যে ইনক্লুড করতে পেরেছেন। সে কারণে আসলে শ্রীলঙ্কান ক্রিকেটে কিছুটা হলেও আসলে আপনি আশা হলো দেখতে পাচ্ছেন বা পজিটিভ অনেক কিছুই পাচ্ছেন। কারণ একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ কিন্তু একটা টুর্নামেন্ট বা একটা সিরিজের উপর নির্ভর করে না। তারা যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটা লম্বা টাইম ফ্রেমে ভালো খেলার কারণেই তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে। সেক্ষেত্রে ক্রেডিটটা জয়সূরিয়ার সাথে সাথে খেলোয়াড়দেরকেও দিতে হবে, কারণ জয়সূরিয়া তো মাত্র আসলে দায়িত্ব নিয়েছেন। এবং ইংল্যান্ডে গিয়েও কিন্তু তারা টেস্ট জিতে এসছে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। ভারতকে তারা সিরিজ হারিয়েছে, বাংলাদেশে এসে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে, বাংলাদেশকে টেস্টে হোয়াইট ওয়াশ করেছে। তো সব ফরম্যাটে কিন্তু তাদের উন্নতির ধাপটা দেখা যাচ্ছে। মাঝখানে টি-20 বিশ্বকাপটা আসলে তাদের ভালো যায়নি। বাংলাদেশ শ্রীলঙ্কা একে অপরের সাথে প্রথম ম্যাচটা খেলেছিল, তখনই বোঝা গিয়েছিল ওই ম্যাচটি আসলে নির্ধারণ করবে যে কে পরের পর্বে যাবে। সাউথ আফ্রিকা হয়তো শক্তিমত্তা এগিয়েছিল, ওইখানে বাংলাদেশের কাছে হেরেই আসলে তাদের ওই টুর্নামেন্টটা বাজে গিয়েছে। শেষ প্রশ্ন, সাজ্জাদ হোসেন মারুফ, তামিম ইকবাল ধারাভাষ্যকার তাহলে কবে খেলায় ফিরতে পারে? আসলে ধারাভাষ্যের সাথে কি খেলাটার খুব বেশি সাংঘর্ষিক নিশ্চয় নয়। দিনেশ কার্তিককে আমরা দেখেছি, স্টিভ স্মিথকে দেখেছি, আইপিএল এ কমেন্ট্রি করেছেন, তিনি এখন খেলছেন। সবকিছু মিলিয়ে এটা ক্রিকেটে, বিশ্ব ক্রিকেটে এখন নতুন কিছু নয়। সো তিনি ধারাভাষ্যে গিয়েছেন বলে তার ক্রিকেটিং ক্যারিয়ার এখানে শেষ হয়ে গেছে এমনটা ভাবার নিশ্চয়ই কোনো কারণ নেই। এবং টি-20 ক্রিকেটটা তামিম খেলছেন না, টেস্ট ক্রিকেট খেলার মতো ফিটনেস তার নাই, সেটা তিনি নিজেই জানিয়েছেন। তিনি ফিরতে চান 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে ক্রিকেটে। তো সেটা ফেরার জন্য এখনো হাতে আসলে সময় আছে, এখনো ডিসাইড করার অনেক কিছুই আসলে বাকি আছে। নিঃসন্দেহে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো নিশ্চয়ই শেষ করতে পারি। অবশ্যই সপ্তাহে 4 দিন শনি সোম বুধ শুক্রবার আমরা হাজির হয়ে যাই দ্য ক্রিকেট শো নিয়ে দুপুর 12টায়। তবে যেহেতু ম্যাচ চলছে সে কারণে আমরা লাঞ্চ ব্রেকের আগে পরে আসলে ক্রিকেট শোটা করছি। দেখতে ভুল করবেন না, চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.